হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম নাগরাকাটা ডুয়ার্স। তো আমরা গত 2 রাত্রি ধরে এখানে জায়গাটাতে আছি। জায়গাটা এত সুন্দর আমি দেখাচ্ছি। তো এখান থেকে পুরো একদম এটা হচ্ছে জল ঢাকা নদী। এই নদীটাই কিন্তু কিছুদিন আগে পুরো ভাসিয়ে দিয়েছিল জায়গাটা। একদম এখান থেকে জল পুরো এতটা এসেছিলো, আমি দেখাচ্ছি, পুরো এতটা জল চলে এসেছিলো একদম। তো আজ আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি আসামের মানসের উদ্দেশ্যে, মানস ন্যাশনাল পার্ক। তো এখানে যাওয়ার ইচ্ছা বহুদিনের ছিল। তো অসাধারণ একটা জায়গা, প্রচুর ওয়াইল্ড লাইফ। তো চলো সেখানে যাই। আর যেতে যেতে রাস্তায় আমি কালকে রাত্রে একটা ঘটনা তোমাদেরকে বলবো কি হয়েছিল এখানে। তো ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি মানুষের উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে বাজে 7:02 আর আমরা এই নাগরাকাটা থেকে বেরোচ্ছি এখন। এটা কিন্তু পুরোপুরি একদম গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা, অসাধারণ সুন্দর। আর এইদিকে আমি সামনেটায় দেখাচ্ছি, সামনেটায় কিন্তু এখানে হচ্ছে ওই ধান লাগানো হয়েছে। আর এই ধান লাগানোর জন্য হাতি কিন্তু রোজ রাতে এখন আসছে, যেহেতু বড় হচ্ছে, হাতি কিন্তু রোজ রাতে আসছে। এই দেখো সামনে, দেখো ডান দিকে এখানে ধান লাগানো হয়েছে এখানে, এই যে। তো রোজ রাতে কিন্তু হাতিরা এসে এখানে হামলা করছে। তার জন্য সামনে কিছু লোকজন রাতে করে পাহারা দেয়। হাতি আসলে পটকা ফাটায় বা হাতি আসলে লাইট জ্বালানো হয়। যাই হোক, এই যে ধান কিন্তু বড় হচ্ছে। তো এখন চলো সোজা আমরা মানুষের দিকে যাই। আর প্রথমেই একটা টোল গেট পড়বে, জানি তো টোলটাও রিচার্জ করতে হবে। তো চলো। তো বর্তমানে আমরা আছি NH-17 মানে 17 নম্বর জাতীয় সড়কে। আর এই শিলিগুড়ির থেকে শুরু করে পুরোপুরি আসাম অব্দি যে রাস্তাটা গেছে, এটা কিন্তু পুরোপুরি একদম জঙ্গলের মধ্যে দিয়ে প্রায়। প্রথমে শিলিগুড়ির পরে পড়বে হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপরে পড়বে হচ্ছে মানে লাটাগুড়ি হয়ে আসলে পড়বে আমাদের গরুমারা ন্যাশনাল পার্ক, তারপরে পড়বে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপরে মানস, কাজিরাঙ্গা, এসব তো আছেই। তো এই রাস্তাটা কিন্তু দুর্দান্ত, দারুণ লাগে রাস্তাটা। তো এখন ঘড়িতে বাজে 9:14, 9টা বাজে। আর আমরা কিন্তু আসাম বর্ডার পার করলাম, মানে হচ্ছে আমরা আসামে এন্টার করলাম, সরি বেঙ্গল বর্ডার পার করে আসামে এন্টার করলাম আমরা। তো রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দেখো দারুণ রাস্তা। আর রাস্তার এই যে ধারে এখনো তো ফুলগুলো ঠিক করে ফোটেনি বা খুব বেশি পরিমাণে নেই। যখন পুরো ফুল ফুটে থাকে না, অসাধারণ লাগে দেখতে। কিন্তু আমরা পৌঁছে গেছি চম্পাগুড়ি। আর সকালে তো সেভাবে কিছু খাওয়া হয়নি, তো তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এখানে একটা ধাবাতে দাঁড়ালাম। যদিও এখানে দেখলাম যে ওই চাইনিজ, তারপরে হচ্ছে রুটি ফুটি এসব হাবিজাবি আইটেম আছে, তো ওসব এখন খাবো না। তো হালকা করে চা বললাম, চা খেয়ে কিন্তু এখান থেকে রওনা দেবো, কারণ এখান থেকে বরপেটা রোড আর আধা ঘন্টা লাগবে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়। হ্যাঁ, তো আমরা কিন্তু পৌঁছে গেছি বরপেটা রোড। আর মানুষ যেতে হলে কিন্তু বরপেটা রোড হয়ে যেতে হবে। আর তোমরা যদি কেউ ভাবো যে ট্রেনে আসবে, তাহলে বরপেটা রোড যে স্টেশন আছে সেখানে নেমে সেখান থেকে অটো বা গাড়ি যেটা হোক সেটা করে যাওয়া যায়। তো এই যে রোডের রাস্তা, মানে পিছনে একটা টার্নিং ছিল, সোজা রাস্তাটা চলে যায় হচ্ছে গুয়াহাটির দিকে ফ্লাইওভার হয়ে। আর বাঁ দিকে নিচে নেমে একটা শার্প ইউটার্ন নিতে হয়, সেটা আসে বরপেটা রোড। তো এখানে একটু দাঁড়িয়েছি, নামা হচ্ছে। তো নিয়ে আমরা সোজা যাবো হোটেলের দিকে। কোথায় আছি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? বরপেটা রোডে ওঠার পর থেকে রাস্তার অবস্থা কিন্তু চরম খারাপ। মোটামুটি 20-25 কিলোমিটার খুবই বাজে, মানে জাস্ট ধারণার বাইরে। মানে কিছু জায়গায় এমন এমন গর্ত আছে, বৃষ্টি হলে সেখানে জল ভরে থাকলে বোঝার উপায় থাকবে না, এবং যদি পড়ে যায় তাহলে ব্যাস গেল গাড়ি। এত বাজে অবস্থা, প্রায় পুকুরের মতো। এই দেখো না গাড়িগুলো খেয়ে আসছে, আর আমরাও খেয়ে বাঁচিয়ে যাচ্ছি। খুব বাজে অবস্থা রাস্তার এখানে, যাই না কেন ঠিক করছে না। এত বড় একটা ন্যাশনাল পার্ক, খুব বাজে অবস্থা। আমরা কিন্তু পৌঁছে গেছি মানস ন্যাশনাল পার্কের মেইন গেটে। এইখান থেকে দুটো রাস্তা ভাগ, ডান দিক একটা বাঁ দিক। আমরা যাব ডান দিকে। কিছু হোমস্টে বা ওই রিসর্ট বাঁ দিকেও আছে, কিছু ডান দিকে আছে, তো আমাদের একটা ডান দিকে আছে, তো ডান দিকে যাব। তো চলো সামনের দিকে এগোই। রাস্তা দেখো কি সুন্দর লাগছে, পুরো ওই চেকার টাইলস বসানো, এবং ডান দিকে চা বাগান। এই যে
খুবই সুন্দর রাস্তাটা। এই মানস ন্যাশনাল পার্ক কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কিন্তু তার রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ। তো এটা একটু দেখা উচিত ব্যাপারটা। বাঁ দিকে কিন্তু জঙ্গল, এটা কিন্তু পুরো ফরেস্ট এরিয়া। আগের বার নাকি বাবা এখানে গন্ডার দেখেছিল, দেখি এবার। সে এন্টার করে আমরা কিন্তু হোটেলে আমাদের রিসোর্টে চেক ইন করে নিয়েছি। এখানে কিন্তু ডকুমেন্টস নিয়ে একটু কড়াকড়ি আছে, মানে এখানে আইডি কিন্তু সবার লাগবে। মানে আমাদের একটা সমস্যা হচ্ছিল যে উইচির আইডি আনা হয়নি, যাই হোক পরে ফোন থেকে বের করে দেখানো হলো। আইডি কিন্তু এখানে সবার চাই, প্রত্যেকের। তো এখন দেখি রুমের দিকে যাই, রুমগুলো কেমন কি দেখাচ্ছি। আর লোকেশন এই যে এদিকে জঙ্গল, এটা কিন্তু পুরো ফরেস্ট এরিয়া। যেটা এটা কিন্তু ফরেস্ট, একদম ফরেস্টের সামনে। এখানে ম্যাক্সিমামগুলো এরকমই আছে। আর এদিকে যে রুমগুলো গাড়িটা এখানে রাখা আছে, এদিকে রুমগুলো এরকম। তো চলো তোমাদেরকে রুমে নিয়ে যাই, দেখাই রুমটা কেমন। চলো, তো আমাদেরকে এখন ও রুম দেখিয়ে দিবে। তো এটা হচ্ছে আমাদের রুম। বাহ, বেশ ভালো সুন্দর। হ্যাঁ রেখে দাও, রেখে দাও, বেশ সুন্দর লাগছে। খাটটা কিন্তু বেশ মজার, এটা কিন্তু পুরো সিমেন্টের ঢালাই করা, সিমেন্টের খাট। এখানে ছোট্ট আয়না আছে। বাথরুমটা আমি দেখিয়ে দিই। আর স্লিপার্সও দেওয়া আছে, হাতে একটু অল্প কিছু টয়লেট্রি কিটস। বাথরুমটাও বেশ বড় এবং পরিষ্কার, তো বেশ ভালো লাগছে। আর ঢুকে না সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে, মানে না ফার্স্ট ইমপ্রেশনটাই বিশাল ব্যাপার। তো দারুণ সুন্দর ঢুকে একটা স্মেল পাওয়া যাচ্ছে। আর এই উপর ডিজাইন করা আছে কিছু একটা, বেশ ভালো লাগছে। কিন্তু যেখানে একটা ল্যাম্প পোস্ট দেওয়া, বেশ ভালো। আমরা কিন্তু রেডি হয়ে ডাইনিং প্লেসে চলে এসেছি লাঞ্চ করার জন্য। আর আমাদের গাড়ি কিন্তু রেডি, গাড়ি চলে এসছে আমাদের ড্রাইভার দা, এবং সাথে গানম্যান নেওয়া হয়েছে, ছোটো বাচ্চা ছেলে আছে তাই। এই যে আমাদের গাড়ি, ঠিক আছে। তো এখন ফটাফট খেয়ে বেরোতে হবে। আর টাইম হয়ে গেছে মোটামুটি এখন 2টা বাজে, 3টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়। তো তার আগেই আমাদেরকে এন্ট্রি করতে হবে গেটে। তো চলো, আমাদের কিন্তু সাফারি স্টার্ট হয়ে গেছে। সবাই বসে পড়েছি গাড়িতে। আরে গাড়ি এই যে বেরোলো। এখন বাজে হচ্ছে ঘড়িতে 2টা 43, আর 3টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়। তো চলো, ক্যামেরা নিয়ে নিচ্ছি সব। চলো এখন জয় মা, সাফারি শুরু করা যাক। কিন্তু এখন মানুষে এন্টার করছি ন্যাশনাল পার্কে, গেটে একদম। এখানে নিয়ম হচ্ছে কোনো রকম কোনো প্লাস্টিক কিছু ক্যারি করা যায় না, কোনো প্লাস্টিক বটল না, কিছু না। তো আপনারা যদি আসেন অবশ্যই সাথে প্লাস্টিক বটল আনবেন না, সাথে কোনো ফ্লাস্ক বা কিছু যেটা ইউজ অ্যান্ড থ্রোয়েবল না, সেরকম কিছু আপনারা নিয়ে আসবেন। ওকে, আমরা কিন্তু জঙ্গলের রাস্তায় এন্টার করে গেছি। এই দেখো, পাথরের রাস্তা দিয়ে গাড়ি নাচতে নাচতে চলেছে। যে কোনো মুহূর্তে দেখা মিলতে পারে বন্য জীবজন্তু। হাতি দেখতে পেয়ে গেছি, দেখো হাতি, এই যে হাতি, দেখছো ছোট ছোট দুটো দাঁত আছে, আবার বড় আছে। এবার কিন্তু আমরা চলে এসেছি গ্রাসল্যান্ডের মধ্যে। এতক্ষণ ফরেস্ট ছিল দুই পাশে, এটা কিন্তু গ্রাসল্যান্ড। এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু হাতির খাদ্য, হাতির এসব খেতে খুব পছন্দ করে। এখনো অব্দি প্রাপ্তি বলতে একটা হাতি। চলো দেখি ওয়াটার বাফেলো। তো
এখানে কিন্তু জঙ্গলটা বেশ সুন্দর রকমের, কীরকম বারবার করে চেঞ্জ হচ্ছে জঙ্গলের প্রকৃতিটা। কখনো হচ্ছে গ্রাসল্যান্ড, কখনো ওপেন গ্রাউন্ড, আবার কখনো বা এরকম গভীর জঙ্গল পার করে আমরা এখানে একটা জায়গাতে আসলাম। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো ক্যাম্পে দাদা দেখতে গেল উপরে যে কিছু দেখা যাচ্ছে নাকি, সামনে নদী আছে এদিকে, তো ওটাই দাদা দেখতে গেল। আর এখানে দেখো, এই দেখো ওয়াটার বাফেলোর মাথা, দেখেছো কি বিশাল। তো আমরা কিন্তু এখন এই একটা ওয়াচ টাওয়ারে এসে দাঁড়ালাম। এখানে জেনারেলি ওয়াটার বাফেলোগুলো আসে, আজকে এখনো আসেনি। হ্যাঁ, তবে একটু আগে হাতি এসেছিল। তবে এখানে যা দেখতে পাচ্ছি, এখানে প্রচুর ময়ূর আছে, মানে প্রচুর পরিমাণে। ওই মাঠের দিকে দেখো, ওই দেখো, ওই দেখো, এখানে হচ্ছে তক্ষকের আওয়াজ পাওয়া যাচ্ছে। সুন্দর দেখতে লাঙ্গুস। আমরা কিন্তু সাফারি শেষ করে চলে এসেছি গেটে। আবার আজকে তেমন কিছু ভাগ্যে জোটেনি, শুধুমাত্র হাতি, ওয়াটার বাফেলো, ব্যাস। গন্ডার ফন্ডার পাইনি। কালকে আবার চেষ্টা করব, দেখি। চলো আমরা সোজা যাবো হোটেলের দিকে। তো আমরা কিন্তু আমাদের হোটেলে ফিরে এসেছি, আর ফিরে এসে দেখছি হোটেলটা খুব সুন্দর লাগছে। কেমন লাগছে দেখাচ্ছি। এই দেখো, সুন্দর লাইট জ্বলছে, কি দারুণ লাগছে দেখতে জায়গাটা, বেশ সুন্দর লাগছে কটেজগুলোকে। তো আপাতত কালকে কোথায় যাব তার প্ল্যানিং চলছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মানস ন্যাশনাল পার্ক। তো কালকে কিন্তু আমাদের সাফারিতে লাক খুব একটা ভালো ছিল না, আজকে আবার লাক ট্রাই করতে যাচ্ছি। তো আমাদের গাড়ি কিন্তু চলে এসছে, এই যে আমাদের গাড়ি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6টা 4। তো চলো আজকে যাই। সকাল থেকে সুন্দর পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, তো দেখি সামনে গিয়ে কি কি পাওয়া যায়। আজকে আমরা কী কী পাই চলো দেখি। সবাই উঠুক গাড়িতে। আর এখানকার গাড়িগুলো না আমাদের গরুমারা গাড়ির থেকে আলাদা। আর আমরা এক্সট্রা সেফটির জন্য একজন গানম্যানও নিয়েছি। আমরা কিন্তু জঙ্গলে এন্টার করছি, আর এখানে কিন্তু প্রতিবারই জঙ্গলে এন্টার করার সময় ব্যাগ চেক করা হয়, যাতে কোনো প্লাস্টিক বটল বা প্লাস্টিক কিছু না নিয়ে আসা হয়। এখন ঘড়িতে বাজে 6টা 16। চলো দেখি। 3টা ওয়াটার বাফেলো দেখতে পেয়েছি, এই একটা, এই দুটো, এই 3টে, বেশ বড় সাইজের। শিংগুলো কিন্তু বেশ বিশাল বিশাল বড়। এখানে কিন্তু আমরা বাঘের পায়ের ছাপ পেয়েছি, যে একদম ফ্রেশ পায়ের ছাপ বাঘের, অনেক বড়, বিশাল বড় বাঘ। আমরা কিন্তু চলে এসেছি মুথাংগুড়ি, যেটা লেখা আছে আই এম হিয়ার মুথাংগুড়ি। এইখানে যে বাংলো আছে, এটা হচ্ছে বেকি রিভারের উপরে। সামনে যে নদীটা দেখা যাচ্ছে, এটা বেকি রিভার। তো এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া চলে, খুবই সুন্দর। তো চলো ভিতরটা গিয়ে দেখি একবার। হ্যাঁ, এটা হলো বেকি রিভার, আর সামনে দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে। আর এখানে যে বসার জায়গা আছে, এখানে কিন্তু ছোটো মোটো একটা মিউজিয়াম আছে। এখানে বিভিন্ন অ্যানিমেলদের, ওয়াইল্ড বাফেলোর মাথা, সাম্বারের মাথা, বিভিন্ন অ্যানিমেলদের। উপরটা হাতির, এটা হচ্ছে রাইনো,
হক ডিয়ার সবার কিন্তু মাথা এখানে দেওয়া আছে। এই যে এখানে কিন্তু হাতির ফিমার বোন আছে। হাই দেখো কত বড় রাইনো, একটা মানে রিয়েল সাইজ যাকে বলে। এখানে দেখি এখানে বাঘ রাখা আছে, দেখি দেখ। এই মানস ন্যাশনাল পার্কে কিন্তু 52টা বাঘ আছে, মানে 52টার কাউন্টিং করা হয়েছে। আর ওই যে ওখানে কিন্তু ফুটমার্কস, আমরা যদি আসার সময় রাস্তায় ফুটমার্ক দেখলাম। জায়গাটা খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। আমরা কিন্তু এখন মোথাঙ্গুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে অনেক দূরে দেখলাম হচ্ছে ওয়াটার বাফেলো ছিল, দিকে আসছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, শান্ত, একদম খুব সুন্দর লাগছে জায়গাটা। এই যাওয়ার রাস্তাটা দেখবে কি সুন্দর লাগছে, দেখো। হ্যাঁ, একটা ছোট একটা বড়, ঠিকই বলছো। ও আবার ওইদিকে গেছে না, সবটাই দিকেই, পিছনের দিকে তো, সামনের দিকে। আমরা কিন্তু বুড়া বুড়িতে এসছি, এখানে কিন্তু এসে আমরা একটা গন্ডার পেয়েছি। চলো নেমে গিয়ে সামনে থেকে দেখি, চলো। তো ফাইনালি কিন্তু চলে এসছে একদম গন্ডারের সামনে। আর এই যে পিছনে গন্ডার, দেখো। এই যে ওয়াচ টাওয়ার, ভালো করে দেখাই দাঁড়াও। এই যে পুরো গায়ে কাদা মাখা, কাদা শুকিয়ে সাদা হয়ে গেছে গন্ডার। কিন্তু সাফারি করে ফিরে এসেছি, আর এখন ব্রেকফাস্ট টেবিলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এই ব্রেকফাস্টে হচ্ছে পুরি, সবজি আর এদিকে এই যে পোহা, মানে এই চিড়ের পোলাও বানিয়েছে, সেটাই খাওয়ার। আর সাথে হচ্ছে ডিম সেদ্ধ। লাঞ্চ বলে দেওয়া হয়েছে, তো ফটাফট খাওয়া দাওয়া করি এখন। বাজে দুপুর 2:30, আমরা কিন্তু আবার নেক্সট সাফারির জন্য বেরিয়ে গেছি। সকাল থেকে বাঘ খোঁজা চলছে, কিন্তু বাঘ শুধু পায়ের ছাপই পাওয়া গেছে, বাঘ কিন্তু পাওয়া যায়নি। এখন দেখা যাক এখন বাঘ পাওয়া যায় কিনা। তাহলে বাবা আমরা এখন কোথায় যাচ্ছি? সাফারি করতে বেরিয়েছি। সাফারি দেখে আমরা কি দেখবো? বাঘ দেখবো তুই বলছিস? হ্যাঁ, বাঘ, সিংহ তো নাই বাবা এখানে। সিংহ দেখতে যেতে হবে গির অরণ্যে। সিংহ দেখতে গেলে যেতে লাগবে গুজরাটের গির। এখানে সিংহ নেই, এখানে বাঘ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো একদিন সিংহ দেখতে। আচ্ছা আজকে। তো এই যে সাইডের এরিয়াটা আছে না, এখানেও কিন্তু এনিমেল আছে। এটাও কিন্তু ফরেস্টের মধ্যে। যে দেখা যাচ্ছে এখানে এই ফেন্সিং করা আছে, এখানে কিন্তু কারেন্ট চার্জ করা হয়, মানে এনিমেলদেরকে জঙ্গল থেকে বাইরে আসা থেকে আটকানো হয় এইভাবে। যদিও সেটা কতটা পসিবল হয় সেটা বোঝার উপায় নেই, কারণ হাতে কিন্তু মাঝে মধ্যে এইসব ফেন্সিং ভেঙে দেয়। কিন্তু যেতে যেতে গেটে পৌঁছানোর আগে এখানে এই যে রাইনো দেখতে পেয়েছি। এই যে রাইনো দূরে আছে কিন্তু দেখা যাচ্ছে, ওই যে রাইনো, ওই যে রাইনো ওখানে। বেশ ভালো লাগছে, চলো। তো আমরা আবার এন্টার করতে চলেছি মানুষে।
এটা কিন্তু মানস ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ, যেহেতু এখানে বাঘও আছে। এই গেটের উপরে এই যে বাঘ বানানো, এদিকে হচ্ছে রাইনো, এদিকে হচ্ছে হাতি। চলো দেখি ভিতরে যাই, ভিতরে কি দেখতে পাই। এখানে এসে কিন্তু পুরোপুরি মেলা লেগে গেছে। দেখো এখানে হচ্ছে হাতির পাল, এই যে বাচ্চাদের দেখো কত হাতি একসাথে। প্লাস ওইখানে হচ্ছে বাইসন আছে, রাইনো আছে, একটা রাইনো, দুটা রাইনো, তিনটা রাইনো, কিন্তু পুরো ভর্তি, একদম পুরো ভর্তি। আমাদেরকে কিন্তু সামনেটা পুরোপুরি হাতিতে ঘিরে ফেলেছে। এই যে এখানে দুটো হাতি, এইদিকে পুরো একটা পাল, পুরো সামনেটা কিন্তু হাতিতে ঘিরে ফেলেছে। বেরোনোটা এখন রিস্কি হয়ে যাবে, তাই আমরা একটু ওয়েট করছি। এই দেখো বাবারে, সাউন্ড শুনছো হাতির? হাতিগুলো কিন্তু প্রচণ্ড রেগে আছে, সাউন্ড করছে। এই দেখো গাড়ি খেতবো না, নেমে পড়েন এখন রাস্তায়। মারামারি লাগবে, নাম 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 উপরে যাও, উপরে যাও। কিন্তু প্রচণ্ড রেগে গেছে, পুরো রাগের মাথায় আছে। ওই দেখো লাথি মারছে ওখানে, প্রচণ্ড রেগে গেছে। চারিদিক থেকে কিন্তু হাতি ঘিরে ফেলেছে আমাদেরকে। ওই দেখো
গাড়ি চালাচ্ছে না। গাড়ি চালাচ্ছে না। সো আমরা সাফারি করে কিন্তু বেরিয়ে আসলাম, আর বিভৎস এক্সপিরিয়েন্স বাঘ দেখিনি, তবে বাঘের পায়ের ছাপ থেকে আরম্ভ করে A to Z, আর হচ্ছে সাথে এতগুলা হাতি, বাইসন সব কিছু দেখা হয়েছে। আর এবং একটা মারাত্মক সিচুয়েশন আমরা দেখলেই কি বিভৎসভাবে ডাকছে, আওয়াজ করছে, মারাত্মক অবস্থা। এখানে একটা শপ, এখানে একদম গেটে একটা শপ আছে, চলো শপটা একটু দেখে নিই। টাচ করবে না। গুড মর্নিং ফ্রম মানস ন্যাশনাল পার্ক। তো আমরা কিন্তু টোটাল 3বার সাফারি করলাম। 3বার সাফারিতে প্রথম দিন যেদিন আসলাম সেদিন বিকালে আমরা অল্প স্বল্প কিছু পেয়েছি, সকালে পরের দিন সকালেও ওই হালকা পাতলাই, সেরকম কিছু পাইনি। এবার হচ্ছে যখন আমরা গতকাল যখন বিকালে সাফারিতে গেলাম তখন কিন্তু বেশ ভালো সাইটিং হয়েছে, প্রচুর হাতি, এবং হাতিদের অবস্থা দেখেছো, হাতিদের মানে পুরো আমাদেরকে হাতিটা পুরো ঘিরে নিয়েছিল, রাস্তা ব্লক করে দিয়েছিল। সো এক মারাত্মক অবস্থা হয়েছিল, মানে ভয়াবহ অবস্থা যাকে বলে। আর বাঘটা জাস্ট দেখতে দেখতে দেখিনি, বাঘের পায়ের ছাপ দেখেছি, একদম তাজা পায়ের ছাপ, সকালেও বিকালেও। তো এখন যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে যাব, এবার আর বাঘ দেখা হলো না, কিছু করার নেই। তো যাই হোক, এই যে প্রপার্টিটা, এখানে পার্কিং গাড়ি রেখে দিচ্ছি এখানে আমি আমার, আর এই যে প্রপার্টি, সামনেই জঙ্গল, তোমাদেরকে আগেও দেখিয়েছি আমি, খুব সুন্দর সাজানো গোছানো বেশ। খাওয়ার দাওয়ার সেরকম খুব একটা ভালো না এখানে, কী বলবো, যাই হোক ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু হচ্ছে এখানকার কিন্তু ফরেস্ট লস প্রচণ্ড স্ট্রং আসামের। যেমন বলি আমি, এখানে কাল যখন আমরা সাফারি করে ফিরছিলাম তখন কিন্তু আমরা হাতে একটা মানে যাই টর্চ লাইট আমরা নিয়ে গেছিলাম, যে ফেরার সময় জঙ্গলের রাস্তায় টর্চ লাইট মারতে মারতে আসবো দেখতে দেখতে, যেটা আমরা গরু মারা সাধারণত করে থাকি। কিন্তু এখানে কিন্তু সেটা একদম প্রহিবিটেড, মানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, এখানে কিন্তু সেটা কোনোভাবেই করা যায় না। আর জঙ্গল পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত রিসর্ট বা হোমস্টে আছে সেখানে কিন্তু লাইট খুবই ডিম, সেখানে বড় লাইট জ্বালানোর কোনো নিয়ম নেই, এটা আমি লক্ষ্য করেছি। যদিও আমাদের গরুমারাতে তুমি দেখবে যে গরুমারাতে জঙ্গলের আশেপাশে প্রচুর হোমস্টে, প্রচুর রিসর্ট গজিয়েছে, তারা রাত্রেবেলা দেদারসে ডিজে বাজাচ্ছে, কোথাও চলছে পিকনিক, কোথাও চলছে বিয়েবাড়ির অনুষ্ঠান, কোথাও চলছে জন্মদিন, যাই হোক পার্টি হচ্ছে, প্রচণ্ড জোরে সুইমিং পুল আছে, মানে যাচ্ছে তাই অবস্থা। ওখানকার লোক ন্যাশনাল পার্ককে ভালোবাসে না, ওরা যাই না কি ভাবছে, কিন্তু এখানে কিন্তু লোক প্রচণ্ড স্ট্রিক্ট। যেমন কালকে যখন আমরা সাফারিতে গিয়েছিলাম সেখানে বুড়াবুড়িতে, যেখানে আমাদের সাথে হাতির ওই ইনসিডেন্টটা হলো, ওইখানে কিন্তু একটা ছেলে ওখানকার লোকাল যার যে থাকে ওই ক্যাম্পে, সে কিন্তু মোবাইলে গান বাজাচ্ছিল। তখন আমাদের যে গানম্যান দাদা, তিনি কিন্তু তার সাথে বেশ মানে মারামারির মতো অবস্থায়, তাকে কিন্তু বলছে যে এটা কিন্তু শহর না, তুই এখানে এসেছিস, গানটা বন্ধ কর। তো এর থেকে বোঝা যায় মানুষ কতটা সচেতন। এখানকার লোকাল লোকরা প্রচণ্ড সচেতন, তাই বাইরের লোকরাও এসে কিছু করতে পারে না। ন্যাশনাল পার্কের ভিতরে কোনো প্লাস্টিক অ্যালাউড না, গেটে বারবার করে চেকিং হচ্ছে, প্লাস্টিক বটলস নেওয়া যাবে না। জঙ্গলে কোথাও আমি কোনো প্লাস্টিক দেখলাম না, ওয়ারাজ আমরা যদি গরুমারার দিকে যাই এটা কিন্তু হামেশাই দেখা যায়। তো দেখে প্রচণ্ড ভালো লাগলো, এই ফার্স্ট টাইম আমি আমার স্টেটের বাইরে কোনো ন্যাশনাল পার্কে আসলাম, খুব ভালো লাগলো আমার জায়গাটা। তো আবার আসার ইচ্ছা থাকলো, যে কারণ যেহেতু এবার বাঘটা দেখা হয়নি, বাঘ দেখতে হয়তো আবার আসবো বা কাজিরাঙ্গা যাব। মোট কথা ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। আর এখানকার রুমের চার্জেস বলি, এখানে আমরা মোটামুটি আমাদের কাছ থেকে 2500 টাকা নিয়েছে পার হেড পার রুম, এসি আছে রুমে, ঠিকঠাক রুম। হ্যাঁ, আর খাওয়া দাওয়া তো বললামই, তবে খাওয়া দাওয়াটা কিন্তু একটু এক্সপেন্সিভ মনে হলো আমার। তো যাই হোক ঠিক আছে, আজকে বেরিয়ে যাব। তো মোটামুটি লাগেজ ফ্যাগেজ সব রেডি, গাড়িটা বের করবো, একটুখানি গাড়িটা ধোয়া মোছা করবো, করে বেরিয়ে যাব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আগে। হ্যাঁ, সব কিছুর মধ্যে যার কথা না বললেই নয়, সে হচ্ছে রাজীব দা, মানে অর্থাৎ আমাদের যিনি গাইড প্লাস ড্রাইভার ছিলেন, গাইড দাদা, তিনি কিন্তু প্রচণ্ড এক্সপিরিয়েন্সড আর খুব ভালো মানুষ উনি। আমরা ওনাকে আসার আগে ফোন করেছিলাম, উনি সব অ্যারেঞ্জমেন্ট করেছেন। তো রাজীবদার নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু রাজীবদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমরা মানুষে আসো। তবে রাজীবদা খুবই ভালো মানুষ এবং এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। কালকে যখন আমরা যাচ্ছিলাম, তো আমাদের সামনের যে একটা পিক আপ ভ্যান ছিল, তাকে কিন্তু বাইসনে গন্ডারে কিন্তু গুঁতো মেরেছিল, গুঁতো মেরে একটা পিক আপ ভ্যানকে সামনের দরজাটা পুরো একদম চেপটে দিয়েছে। তো সেটা কিন্তু আমরা ওই রাজীবদা টায়ার মার্কস রাস্তায়, আর হচ্ছে গন্ডারের পায়ের ছাপ দেখে উনি বলে দিয়েছেন যে সামনের গাড়িটাকে কিন্তু গন্ডারের তাড়া করেছে এবং গন্ডার কিন্তু ওকে মেরেছে। ঠিক পরে আমরা গিয়ে জানতে পারলাম যে হ্যাঁ ঠিক তাই হয়েছে, গন্ডারে কিন্তু ওকে মেরেছে। এক্সপিরিয়েন্সটা বিশাল ম্যাটার করে, কারণ যেখানে মানে এরকম ন্যাশনাল পার্কে যেখানে হচ্ছে বাঘ আছে এবং তার সাথে এরকম ওয়াইল্ড অ্যানিমেলস আছে, সেখানে কিন্তু একজন এক্সপিরিয়েন্স গাইড থাকা খুব জরুরি।
প্লাস উনি কিন্তু যারা বার্ডিং করতে চাও তারা ফেব্রুয়ারির দিকে আসতে পারো, আর দাদার সাথে কন্ট্যাক্ট করে এসো। উনি কিন্তু প্রচুর মানে বার্ডসের উনি নাম জানেন, এবং কিন্তু উনি যেহেতু প্রপার গাইড, উনি কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়ে দিতে পারবেন, খুব ভালোভাবে ভালো ছবি তুলিয়ে দিতে পারবেন। কারণ ছবি তোলার ক্ষেত্রে আমি দেখেছি গাইডের কিন্তু বিশাল একটা ভূমিকা থাকে। তো তোমরা আসতে পারো, আমি নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তায় কি দেখলাম দেখো, এই দেখো রাইনো 1 2 3 4 5 6 7টা রাইনো আছে এখানে মোটামুটি। আর একটু জুম করি, এই দেখো ভর্তি রাইনো কিন্তু এখানে, ওইখানেও একটা আছে বাচ্চা, ভর্তি সব রাইনো এখানে দেখো। মানে আলাদাই এক্সপিরিয়েন্স মানুষের, সত্যি মানে অদ্ভুত লাগছে, অদ্ভুত অদ্ভুত। তো আর কি একটুখানি দেখে নিয়ে আমরা রওনা দিই, ছেড়ে যেতেও ইচ্ছা করে না, আবার বাড়িও যেতে হবে আজকে। তো চলো আর কি আস্তে আস্তে এগোই। মোটামুটি 50-60 কিলোমিটার চলে এসেছি। আসার পরে এই যে NH27 এর উপর এখানে জ্যাম বলতে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ক্রেন এসছে, ক্রেন দিয়ে ট্রাকটাকে তোলা হচ্ছে। তো এখন দেখি কতক্ষণে জ্যাম ক্লিয়ার হয়। তো জ্যাম কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ওখানে বড়সড় দুর্ঘটনা হয়েছিল, একটা ট্রাকের সামনেটা পুরো ভেঙে গেছে একদম। তো যাই হোক, ওখানে টোলে এসে দাঁড়িয়েছি, দেখি অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, প্রায় 1-2 মিনিট তো হলোই, এতক্ষণ তো লাগার কথা না, জানি না কি এবার। তো আসাম বর্ডার পার করে বেঙ্গলে এন্টার করে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 12:53। তো দেখি সামনে কোথাও একটা ভালো জায়গা দেখে খাওয়ার জন্য দাঁড়াতে হবে, দেখি চলো। এখন জলদাপাড়া চলে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো রাস্তায় ভেবেছিলাম জিমস মোটেলে খাবো, এরও খেয়েছি, খুব ভালো খাবার দাবার ওখানে ছিল এর আগে, কিন্তু জিমস মোটেল বন্ধ দেখলাম। তারপরে আরেকটা জায়গার কথা মাথায় আসলো, দেখাচ্ছি জায়গা। যারা আমার ভিডিও দেখো তারা হয়তো দেখেছো ওই জায়গাটা, এটা হচ্ছে জলদাপাড়াতে, এই দেখাচ্ছি, অরণ্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি মেঘালয় থেকে ফেরার সময় আগের বছর এর মানে এখানে স্টে করেছিলাম, আমি আর অযোধ্যা, অরিজিৎরা পিছনে ছিল, আমি আর অযোধ্যা কিন্তু এখানে স্টে করেছিলাম। তো এখানে এবং পরের দিন সকালে আমি হরিণও দেখেছি, পিছনেই কিন্তু জঙ্গল, পিছনটাতেই জঙ্গল আছে। তো এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে, এবং প্রপার্টিটা খুব সুন্দর সাজানো। এই দেখো এখানে দুটো গন্ডারও রাখা আছে, বেশ সুন্দর সাজানো। তো যাই হোক, ভিতরটা নিয়ে যাই, ভিতরটাও বেশ সুন্দর। তো এই যে ভিতরটা বেশ সুন্দর সাজানো। তো আমরা থালি অর্ডার করেছি, মাটন ভেজ থালি এর সাথে মাটন। আর এখানে ইউনিক জিনিস দেখো, যে প্রতিটা যে টিস্যু হোল্ডার আছে, কোনোটা বাস, কোনোটা এটা হচ্ছে রেডিও, ঠিক আছে, এক এক ডিজাইনে করা আছে। আর সাথে হচ্ছে এই যে মাটির কী বলে বটল, মাটির বটল দেওয়া আছে যাতে জল ঠান্ডা থাকে তার জন্য। বেশ সুন্দর কিন্তু সাজানো জায়গাটা, বেশ সুন্দর। তো চলো ফটাফট খেয়ে নিই এখানে। কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়াটা অসাধারণ ছিল, মাটনটা জাস্ট সেরা ছিল, প্রতিটা খাবারই দুর্দান্ত ছিল। তো খেয়ে দিয়ে এখন আমরা গাড়িতে উঠবো, তো চলো যাই। সূর্য কিন্তু অস্ত যাচ্ছে, আর এখনো কিন্তু আমাদের এখান থেকে অনেকটা দূর রায়গঞ্জ। তো যাই হোক, চলছি আস্তে আস্তে। মোটামুটি এই সময়টা একটু দেখতে অসুবিধা হয়, কারণ এই দিনটা শেষ হয়ে রাতটা পড়ে এই মাঝখানের সময়টা। আর বাঁ দিকে দেখো কি সুন্দর সানসেট হচ্ছে একটা। ঠিক আছে চলো যাই হোক, হাফ সেঞ্চুরি কিন্তু হয়ে গেল, 500 কিলোমিটার চালিয়ে নিলাম আজকে। মোটামুটি 10 ঘন্টা, 10.25 ঘন্টা হলো জার্নির। আর এই টুঙ্গিদিঘি পার করছি এখন, আর মোটামুটি 21 কিলোমিটার গেলেই রায়গঞ্জ বাড়ি পৌঁছে যাব। তো ফটাফট চালিয়ে পৌঁছে যাই। এই রাস্তাটা ভালোই আছে, কিন্তু এই ডালখোলার আগে অব্দি রাস্তাটা কিন্তু ভালো, রাস্তার মাঝে মাঝে এমন খারাপ কিছু গর্ত আর প্যাচ আছে না, তাতে করে কিন্তু খুব সমস্যা হচ্ছিল। তো যাই হোক, ভালো রাস্তা চলে এসছে, অসুবিধা নেই, সোজা বাড়ি ঢুকে যাবো। ফাইনালি বাড়ি কিন্তু পৌঁছে গিয়েছি, মোটামুটি 9টার দিকে বাড়ি পৌঁছেছি। আর আজকে 530 কিলোমিটার মতো গাড়ি চালালাম, ঠিক আছে। এটা আমার হাইস্ট গাড়ি চালানো, বাইক চালিয়েছি লম্বা, কিন্তু গাড়ি ফার্স্ট টাইমে এতটা লম্বা চালালাম পুরোটা রাস্তা। তো যাই হোক, বাড়ি পৌঁছে যেটা প্রথম কাজ সেটা কি তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো, এটা হচ্ছে আমার ক্যামেরা গিয়ার্সের ব্যাগ,
এইখানকার যাবতীয় এই যে ড্রোন, আমার ক্যামেরা, সব যা যা আছে যাবতীয় জিনিসকে এই যে ডেসিকেটার আছে এইখানে ট্রান্সফার করাটা হচ্ছে আমার কাজ। ঠিক আছে, এখন এই সব বের করব, করে এখানে ট্রান্সফার করবো। ওকে, তো রাইড ভালোই হলো, মানে রাইড তো না, লং ড্রাইভ। তো যাই হোক, ট্যুরটা ভালোই হয়েছে। আর এই ওরা বেচারা আমাদের আওয়াজ পেয়ে খুব চিৎকার চেঁচামেচি করছিল, তো ওদের ঘরে নিয়ে আসা হচ্ছে, বাইরে রেখে যাওয়া হয়েছিল ওদেরকে শেডের তলায়। যাই হোক, তো এখন ঘরে ঢুকানো হয়েছে। ওদের নাম হচ্ছে লুচি পায়েস চিনি পান্তুয়া। তো যাই হোক, এইবারের কিন্তু মানুষ ট্রিপ দারুণ হয়েছে, 90% সাকসেসফুল বলা যায়। শুধু মানে বাঘটা দেখা হয়নি, বাকিবার দুর্দান্ত ছিল। মানে মানুষ ঘুরে আসার পরে আর গরুমারা বা চাপড়ামারা এসব আর ঘুরতে ইচ্ছা করবে না। কেউ যদি ঘুরে আসো তাহলে বলবে এত অ্যানিমেলস, এত অ্যানিমেলস, এত অ্যানিমেলস, আমি ফার্স্ট টাইম এত অ্যানিমেলস এত কাছ থেকে এইভাবে দেখলাম। তো যাই হোক, আর আমি তোমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই দিয়ে দিয়েছি, ওই তোমরা আগেও দেখেছো, আমি আমার ডেসক্রিপশনও দিয়ে দেবো, তোমরা অবশ্যই তাকে কন্ট্যাক্ট করে দিয়ে যাও, তাহলে কিন্তু তোমরা দারুণভাবে ঘুরতে পারবে। ওকে, তো ঠিক আছে, চলো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কিছু বড় প্ল্যান আছে সামনে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর কিছু জানার থাকলে বা ভালো লাগলেও কমেন্ট করে জানাতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই।